ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন আপনারা, বা অনেকে হয়তো ব্যাপারটা জানেন, অনেকে হয়তো জানেন না যে শেখ হাসিনা কলকাতায় আসছে। হ্যাঁ, খবরটা 99% শিওর শেখ হাসিনা কলকাতায় আসছেন। আর আপনারা চাইলে যে কেউ ভিডিওটা সেভ করে রাখতে পারেন, কথাগুলো মিলে কিনা, আমার আজকের কথাগুলোর সাথে বাকি অংশ সবগুলো মিলে কিনা এটা ভিডিও সেভ করে রাখতে পারেন। এটা 1 দিন 2 দিন 7 দিন 10 দিন বা 1 মাসের ভেতরে মিলবে তেমন না, তো আগামী 6 মাস ডিসেম্বরের ভেতরে পর্যন্ত আমার কোন কোন কথাগুলো মিলে, কত পার্সেন্ট মিলে, আপনারা এটা দেখার জন্য হলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন। তো আপনারা এখন প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে দিল্লিতে এত ভালো অবস্থানে আছেন, সেখান থেকে কলকাতায় সিকিউরিটির কি বা এই সেই। এটা হচ্ছে আপনার কলকাতাতে আসার জন্য কলকাতার লোকজন, কোটি কোটি লোক আশা প্রকাশ করছেন, কোটি কোটি লোকের দাবি যে উনি কলকাতায় এসে থাকুক, উনি কলকাতা থেকে ঘুরে যান। আচ্ছা, একটা কথা চিন্তা করেন তো একটু আপনারা, শেখ হাসিনা কলকাতায় আসলো আর বর্ডার এরিয়ায় উনি এসে দাঁড়ালো দিনের বেলা, ধরেন 10টা 11টা 12টার দিকে, আর পেছনে লক্ষ লক্ষ লোক জয় বাংলা ধ্বনি দিচ্ছে। এপারে আমাদের বাংলাদেশের এপারের এই যে বর্ডার গার্ড, সেনা বা বাকি যেসব লেংটু পংটু আছে, ওদের অবস্থাটা কি হবে? ওদের অবস্থাটা কি হবে একবার কি চিন্তা করছেন? এবং আপনারা অনেকেই যারা এখনো সন্দেহ প্রকাশ করছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কিনা, 6 মাসের কথা বলেছেন, অনেকে বলছেন যে ডিসেম্বর পর্যন্ত। তো আমার মনে হয় কি জানেন, ডিসেম্বরের আগেই চলে আসবেন, জুলাই আগস্ট চলে আসতে পারেন উনি বাংলাদেশে। এবং উনি যে বাংলাদেশে আসবেন এটার সৎসাহসটা কিরকম দেখেন। গত 2 বছর যাবত, 2 বছর না হলো 21 মাস যাবত তো ইন্ট্রিম গভর্নমেন্ট, বাংলাদেশের যে লিংটু পুংটুরা, এরপরে এখন আবার আমাদের কাঠ ভাইয়া, ওনারাও শেখ হাসিনাকে ফেরত চাচ্ছেন, যে ভারতকে বলছেন ফেরত দেন ফেরত দেন। তো শেখ হাসিনা ওই দিন কি বলছেন, আমাদের নেত্রী কি বলেছেন, যে বিমান পাঠাও, পাসপোর্ট পাঠাও, জেল ঠিক করো, কোন জেলে রাখবে, আমি আসছি। তো বিএনপির গভর্নমেন্টে যদি সৎসাহস থাকে বলুক না যে ঠিক আছে অমুক ফ্লাইটে আপনাকে নিয়ে আসবো, আসেন, জেলখানাও রেডি, আপনাকে এনে ঢুকাবো। সৎসাহস যদি থাকে ঢুকাইতে বলেন না, আনতে বলেন। উনি তো সরাসরি বলছে, যদি এখন বিএনপির গভর্নমেন্ট যদি বলে যে হ্যাঁ আমরা বিমান দিছি, আপনার পাসপোর্টও ফেরত দিলাম, কিন্তু আপনি দেশে আসেন না, আপনি তো আসবেন না, তাহলে একটা কথা আছে। কিন্তু উনি তো টেক্কা খেলে দিলেন যে জেলখানাও রেডি করো, বিমান পাঠাও, পাসপোর্ট দাও, আমি আসতেছি বাংলাদেশে, কোনো সমস্যা নাই, তোমরা আমার চাইতে হবে না, তো ভারতের কাছে চাইতে হবে না, আমি আসবো, আমাকে এই জিনিস দিয়ে দাও, আমি আসছি বাংলাদেশে, যেদিন চাইবা সেদিনই চলে আসবো। এই সৎসাহস দেখানোর মতো সাহস শেখ হাসিনা ছাড়া, জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া আর কারো নাই। তো যে কথাটা বলছিলাম, যিনি কলকাতাবাসীর, কলকাতার বাঙালিদের মধ্যে একটা ভাইব তৈরি হয়ে গেছে শেখ হাসিনাকে আনবে। এবং এখানে এখন দেখেছেন যে বিজেপির যে শুভেন্দ্র অধিকারী, তিনিও রিকোয়েস্ট করেছেন শেখ হাসিনাকে যে আপনি কলকাতাতে আসে থাকেন, বাঙালিদের মাঝে থাকেন, এইখান থেকে প্রতিদিন প্রয়োজনে বর্ডার দেখেন। এমনও তো হতে পারে শেখ হাসিনা এসে শুভেন্দ্র অধিকারী সহ বর্ডার এরিয়া ভ্রমণ করছে, লক্ষ লক্ষ লোক ফুল ছিটাচ্ছে আর জয় বাংলা ধ্বনি দিচ্ছে, আর এপার থেকেও আসছে। কলকাতার ম্যাক্সিমাম জায়গায় আপনার এই যে আমাদের ফরিদপুর, তার বিভিন্ন জায়গায় যেগুলো আগে হিন্দু অধ্যুষিত এরিয়া ছিল বাঙালি, এরা অনেকেই জীবন ভয়ে ওখানে চলে গেছে, দশকের পর দশক ধরে ওরা সবাই আছে। ওদের সবার কাছেই শেখ হাসিনা হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় পৃথিবীতে। ওরা ওই ভগবান, আল্লাহ ভগবান যেটা বলেন, ওইটার পরে শেখ হাসিনাকে ওরা সবচেয়ে প্রিয়, সবচেয়ে নিরাপদ স্থান মনে করে, তাদের সবার ইচ্ছা। এবং শেখ হাসিনা যেদিন কলকাতায় পাড়া দিবেন, আমার মনে হয় কলকাতার রাস্তাঘাট সমস্ত কিছুতে মানুষের গগনবিদারী চিৎকার থাকবে আর ফুলের পাপড়ি থাকবে। এবং কলকাতা আসাটা আগামী মাসে জুনের যে কোনো সময় উনি কলকাতাতে আসবেন, এতটুকু শিওর হওয়া গেছে, এটা 100% শিওর হওয়া গেছে। হ্যাঁ, এখন আপনারা তো বলতে পারেন আমাদের অনেক নেতা বলে নাই, ওই নাই সেই নাই, ভাই কে কারে বললো, কে কারে খবর দিল তা জানি না, আমার কাছে যতটুকু গ্যারেন্টেড খবর পেয়েছে আমি ততটুকু বললাম আপনাদেরকে। আর বাংলাদেশে ফেরার জন্য আপনারা যেটা হয়তো চিন্তা করছেন আসলে কিভাবে ফিরবে বা কেমনে ফিরবে, কেন ফিরবে বাংলাদেশে, তো
তাতে আপনাদের যদি দুই একটা কথা বলি তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝবেন যে কত দ্রুত জননেত্রী শেখ হাসিনা ফিরছে। আপনাদের নিশ্চয় মনে আছে আরব স্প্রিং এর পর মিশরের যে ব্রাদারহুডের কথা মনে আছে, এই আমেরিকাই করাইলো আরব স্প্রিং, ব্রাদারহুড জিতলো, জিতাইসা কি করলো তারা, সেই জঙ্গি উৎপাত, এদের তো জঙ্গি, ওখানেও জঙ্গি, এই জঙ্গি উৎপাত বেশি দিন টিকলো না। ব্রাদারহুডের নেতা কোথায় গেলেন? জেলে গেলেন, ফাঁসি হয়ে গেল, সব কিছু। এরপরে সেনা শাসন আসলে, এখনো যে মুরসি আছে সেনা। ঠিক বাংলাদেশের পরিস্থিতি একটু চিন্তা করেন, আমেরিকা চুক্তি করেছে, ওই করেছে, সেই করেছে, কিন্তু এই চুক্তি করলে কি হবে? চুক্তি তো করছে, আমার সেন্ট মার্টিন নিবে, বন্দর নিবে, অমুক নিবে, তমুক নিবে, কিন্তু আমেরিকাও ভালো করে জানে যে জনগণের সমর্থন যদি না থাকে, প্রপার যদি কারো যে কন্ট্রোল করতে হবে এরকম লোক না থাকলে তারা এগুলো নিতে পারবে না। শুধু তাদের ভুল ভেঙে গেছে। এখন ক্ষমতায় তারেক জিয়ারা বসাইছে, কারণ 5ই আগস্টের পরে যেভাবে আপনার মৌলবাদীদের উত্থান, আমেরিকা ও জানতো, এদের কাছে ছিল যে মৌলবাদী আছে, কিন্তু মৌলবাদী ধরার জন্য তো একটা সিস্টেম লাগে, কোনো ইয়েতে লাগে। সুতরাং মৌলবাদীদের উত্থান দেখলো সব, এখন তারেক জিয়াকে বসাইলো। এখন যেটা তারা প্ল্যানিং এ করবে সেটা হচ্ছে এই যে মৌলবাদীর উত্থান, এইটারে কিন্তু সালাদ কাটা করবে। আপনার কচু কাটা বললে তো সবাই কচু কাটা বলে, আমি বললাম যে সালাদ কাটা, মানে সালাদ যেভাবে কাটা নেই মৌলবাদী এগুলো সবগুলোরা কাটবে, দেখবেন লেখা রাখেন এটা, ওই যে বললাম ভিডিওটা ডাউনলোড করে রাখেন, সেটাই রাখেন। সালাদ কাটা করবে এই মৌলবাদী গোষ্ঠীটাকে, এবং এমন কাটা করবে যেটা কল্পনা করতে পারবেন, ঠিক ওই যে মিশরের সেই ব্রাদারহুডের মতো কচু কাটা করবে। তার কারণ কি জানেন? ইন্ডিয়া বলতেছি, সরি, আমেরিকা বুঝতে পারছে যে এইখানে আমি এই চুক্তির বলে এগুলো পাই আর না পাই, কারণ শেখ হাসিনা ছাড়া অন্য কেউ এই দেশ কন্ট্রোল করতে পারবে না, বা অবস্থা এতই জটিল। আর যদি তাকে পাইতে হয় তাহলে হয় শেখ হাসিনার সমর্থন লাগবে, নাই শেখ হাসিনার সমর্থিত কোনো সেনা বাহিনী লাগবে, মানে যাদের পেছনে মিনিমাম 50% লোক ভরসা করে। বাংলাদেশের জনগণ কিছু হোক আর না, 50% লোক আওয়ামী লীগের উপরে ভরসা করে, আওয়ামী লীগও চুপচাপ। এই যে এখন হঠাৎ করে দেখতেছেন যে হামে শিশু মারা গেল প্রায় 1100-1200 মতো, এরপরে গত এক সপ্তাহ ধরে দেখতেছে যে প্রতিদিন ধর্ষণ, প্রতিদিন, আজকে এখানে তো কালকে এখানে, পরশু এখানে, একটা না যাইতে আরেকটা। আর সবচেয়ে মজার বিষয় দেখেন, গতকাল রাতে চট্টগ্রামের বাকলিয়াতে ধর্ষণ, আজকে আবার 2টাকে ধর্ষণ, 2 শিশুকন্যাকে ধর্ষণ। এই সমস্ত অবস্থা নিয়ে জনরোষ, তিনজন মন্ত্রী, গতকালের প্রধানমন্ত্রী সহ বাকি 2জন মন্ত্রী, টোটাল 3জন মন্ত্রী গেল রামিসার বাড়িতে, সেখানে ওনারা ঘেরা হয়ে পড়ে গেল। সেইখানে তাদেরকে ভুয়া গদিচার পাবলিক ইয়ে করতেছে। কালকে সারা রাত গন্ডগোল চলছে চিটংয়ে, আজকে আবারও 2টা শিশুকন্যাকে ধর্ষণ, এছাড়াও প্রতিদিন লাশ পাওয়া যেতেছে, মানুষের সেন্টিমেন্ট উঠতেছে। একদম সেম এই ঘটনাগুলো কিন্তু যদি একটু গুগল করেন দেখবেন যে মিশরেও ঘটেছিল। এই তালেবানি শাসন চাই, ব্রাদারহুড, ওই অমুক সনদের অধীনে আমরা দেশ দখল করতে চাই, অমুক সদনের অধীনে দেশ চলবে, এগুলা কিন্তু আমেরিকা কিন্তু সব ভালো পায়, মাগার এই মৌলবাদ শক্তিরে ভালো পায় না। এদের কথা হচ্ছে যে কাটো কচুর মতো, ঠিক এই কচুর মতো না, এবার সালাদের মতন কাটবে বাংলাদেশের এই মৌলবাদী যেগুলো লাফাইতেছে। এবং আজকে যে ডারবি নাসিরকে ধরেন আটকায়া ফেলানো, থানার ভিতরে নাকি ওরা গেট ভাঙা, এগুলো সব করতেছে কিন্তু ডিপ স্টেট। কারণ ডিপ স্টেট বসাইছে তারাই মাইরা ধরে এটারে নামাবে, নামানোর পরে নিজের স্বার্থে চুক্তি মুক্তি ভুলা যান, সেন্ট মার্টিন নিবে না, এটা নিজের স্বার্থে হইলেও শেখ হাসিনাকে তারা আনাইতে হবে। তার কারণ হচ্ছে যে ওনারাও ভালো করে বুঝে গেছে যে চায়না, ইন্ডিয়া, রাশিয়া 3টা এক জায়গায় চলে আসছে, আর বাংলাদেশের যদি এই অবস্থা থাকে তাহলে ওনারা আমসালা 2টাই হারাবে। তা বাংলাদেশ হয় চায়নার দিকে চলে যাবো গা, আর ইন্ডিয়ার দিকে গেলে। সুতরাং শেখ হাসিনার সাথে একটা নেগোসিয়েশন করতে চাচ্ছে যে ঠিক আছে রে বাবা, আগের মতন যে যেমনি আছে থাকুক, আমরাও থাকি। ওরা এমনি আপনাদের এই যে 50টা আমেরিকান পতাকা দেওয়া রিক্সা আইনে এখানে দেয় নাই, সব এখন নাটকবাজি হইতেছে। একদিকে নাটকবাজি, অন্যদিকে এই আমেরিকাই করাচ্ছে। কিন্তু যাই বুঝবেন, পাবলিকের সেন্টিমেন্ট গ্রো করা, পাবলিকরে দিয়ে খেপানো, মন্ত্রীদেরকে আটকায়া মিছিল, এগুলো সব আমেরিকা এগুলো করাচ্ছে। তার কারণ হচ্ছে যে কচু কাটা, সালাদ কাটা করতে হবে মৌলবাদীদেরকে, কারণ আমেরিকা আইএস থেকে শুরু করে সবাইরে দেখে ফেলছে না। এগুলোরে কচু কাটা না করলে, না করলে যে ওই যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া এক হইয়া যে এই জায়গায় যে একটা দখল নিবে, এটা আমেরিকা ভালো করেই বুঝে গেছে। যার কারণে ওদের এখন শেখ হাসিনার সমর্থন দরকার।
আমেরিকার প্রচন্ড প্রয়োজন এখন শেখ হাসিনার সমর্থন, এবং এই আমেরিকাই যা করেছিল তাই আনবে। ঠিক হয়েছে বললাম, আরব স্প্রিং এর সময় সেখানকার গভর্নমেন্ট ফেলে মুরসিরে আনছিল, মুরসিরে 1 বছরের মাথায় উল্টা লটকায়া জেলখানায় ঝুলাই দিয়া তার গ্রুপ শেষ করে দিছে। সেম অবস্থা বাংলাদেশও করছে, কারণ আমেরিকা জানতো যে বাংলাদেশও মৌলবাদী আছে, কিন্তু শেখ হাসিনার আমলে এমন ছিল এটা বাইরে দিতে পারতাম, কিন্তু ভিতরে ভিতরে খোকলা করতেছিল। এইটা একটা আমেরিকার ভয় ছিল, যার কারণে তো শেখ হাসিনাকে সরাইলো, মৌলবাদীদের পুরোটা দুনিয়ারে দেখাইলো। এখন হচ্ছে যে কচু কাটার করার সময়। তবে বাংলাদেশে যদি ওনারা বাংলাদেশের উপর ভর করে যদি চায়না, ইন্ডিয়া বা রাশিয়া এদের দিকে চোখ দিতে হয়, তাহলে ওনাদের কাছে শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ শেখ হাসিনার মতো এত জনপ্রিয়, এত বিশ্বস্ত জনগণের আর কেউ নেই। এই জন্যই বলছি শেখ হাসিনা খুব দ্রুতই ফিরবে, আগস্ট সেপ্টেম্বর ফিরে যেতে পারে। ওই যে কলকাতাতে একবার একটু চিন্তা করেন তো, যেদিন কলকাতায় গেল, এরপরে কলকাতা থেকেই বলবে যে পরশুদিন বর্ডার এরিয়া ভিজিট করবো, অমুক অমুক গ্রাম, যেগুলো একদম বাংলাদেশের লাগোয়া, মানে 1 হাত 1.5 হাত জায়গার মধ্যে লাগোয়া। ওইসব জায়গায় যখন শেখ হাসিনা যাবে, কত লক্ষ লোক ওই পারে থাকবে, কত লক্ষ লোক এই পারে থাকবে। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ধ্বনি শুনে বাংলাদেশের কত হাজার লোকের আপনার কোভিড 110 ডিগ্রি জ্বর হয়ে যাবে, সেটা একটু চিন্তা করেন এবং ভাবতে থাকেন যে এই মুহূর্তে বাংলাদেশে যা হচ্ছে সেগুলো কি হচ্ছে, কেন হচ্ছে। গতকাল পোস্টে আমি দিয়েছিলাম যে কালকে সমস্ত বড় 7 সিস্টারের সমস্ত সৈন্য সমাবেশ শুরু হয়ে গেছে। এখন আমাদের পূর্বতন সরকার, রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত কিন্তু খোলা দ্বার করে রেখে দিয়েছেন, এসো এসো এসো, মুক্ত বাতাস এসো। এখন দেশের অখণ্ডতার প্রশ্ন এসে গেছে। তাকে বারবার বলা সত্ত্বেও তিনি জমি দেননি, এবং তিনি কাঁটাতারের বেড়া বসায় দেবেন না, তার এখানে ভোটের অঙ্ক ছিল। তো এখন সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হওয়ার পর সরকার তো জমি দিয়েছে, সে আপনারা খবর পেয়েছেন। শুভেন্দু গতকাল রাতে দিল্লি চলে গিয়েছেন, অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। যাওয়ার আগে তিনি 7 সিস্টারের বর্ডার অঞ্চলের সমস্ত দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছেন, যেটা আমাদের পূর্বতন রাজ্য সরকার হাত দিতে দেয়নি। কারণ এখানে মায়ানমার থেকে আরম্ভ করে চীনও রয়েছে, আর বাংলাদেশ তো রয়েছেই। এখন পুরোটা যখন কেন্দ্রের হাতে চলে এসছে, ওই বর্ডার অঞ্চলগুলো কেন্দ্রশাসিত হয়ে গিয়েছে, তখন সৈন্য মোতায়েন করার আর কোনো সমস্যা নেই, এবং পুরোটা কালকে রাত্রের মধ্যে ঘেরা হয়ে গিয়েছে। অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে লিখছেন যে ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করবে না, ভারতের সাহস নেই। আজকেও একজন লিখেছেন বেকার ভয় দেখাবেন না। একটা জিনিস শুনে রাখুন, ভারত যদি এই যুদ্ধটা করে তাহলে করবে শান্তি এবং অখণ্ডতার প্রশ্নে। শান্তি এবং অখণ্ডতার প্রশ্নে ভারতবর্ষ বিন্দু মাত্র আপোষ করে না, জিরো টলারেন্স। এবং এতদিন ধরে যাদের মাথার মধ্যে ঘুরছিল যে ভারতবর্ষ কোনোদিন আক্রমণ করবে না, ভারতবর্ষ যদি আক্রমণ করে তার কতগুলো কারণ আছে। শেখ হাসিনাকে ফেরানোর জন্য কিন্তু এই আক্রমণ নয়, আমি আগেই বলে দিচ্ছি। 71 সালে, আপনারা ইতিহাস তো অনেকে ভুলে গেছেন বা ভুলতে চান ইচ্ছা করে, আপনারা যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সে সময় ভারত অস্ত্র দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল, এবং ভারতীয় সৈন্য ঢুকে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আপনাদের স্বাধীনতা এনে দিয়েছিল। নইলে আপনারা স্বাধীনতা হয়তো পেতেন, আরো 10 বছর সময় লাগতো, বহু রক্ত ক্ষয় হতো। কারণ পাকিস্তানকে হারানো সেই সময় কিন্তু
আপনাদের সাধ্যের মধ্যে ছিল না। সেই ইতিহাস আপনারা অনেকেই স্বীকার করেন, অনেকেই স্বীকার করেন না। স্বীকার করেন না এমন ম্যাক্সিমাম। যারা স্বীকার করেন না তারা হচ্ছে রাজাকার। সেই সময় পাকিস্তানি সেনাদের তো ধরে আনা হলো, কোমরে দড়ি বেঁধে ল্যাংটো করে ধরে আনা হলো, প্যান্ডলন খুলিয়ে, কিন্তু রাজাকাররা রয়ে গেছিল। এবারে যে যুদ্ধটা হবে না, যদি হয় সেটা হবে ওই রাজাকারদের বিরুদ্ধে, পুরো পরিষ্কার করে দেবে। আর ভারতবর্ষের রৌদ্র রূপ আপনারা দেখেননি। আপনাদের মিডিয়ায় কিছু গুলবাজ মিডিয়া ভুল তথ্য পরিবেশন করে দেখিয়েছে যে পাকিস্তান ভারতকে মেরে পাট করে দিয়েছে। আমরা কোথায় কোথায় মেরেছি, কি অবস্থা করেছি, নুরকান থেকে আরম্ভ করে আপনার চাকনালা যে সমস্ত অঞ্চল ছিল, এয়ারবেস গুলোকে ধ্বংস করে দিয়েছি। পাকিস্তানের মানে আকাশ মুক্ত সীমানা হয়ে গেছিল ভারতের জন্য, 3 দিনের জন্য মুক্ত আকাশ হয়ে গেছিল। বলা যায় যে কফি খেতে খেতে আমাদের পাইলটরা গিয়ে কাজকর্ম সেরে দিয়ে এসছে। আর বাংলাদেশ তো হচ্ছে ছোট একটা রাষ্ট্র, তার কোনো নেই সৈন্যবল, তার কোনো নেই অর্থবল। এখন একটা যুদ্ধ লড়তে গেলে যে পরিমাণ গোলা বারুদের সাপ্লাই এবং যে পরিমাণ সৈন্য লাগে, আপনারা বুকে হাত দিয়ে বলুন সেই পরিমাণ সৈন্য, সেই পরিমাণ গোলা বারুদ বাংলাদেশের স্টকে আছে কিনা। ভারত তো একের পর এক মারবে। আপনারা বড়জোর 24 ঘন্টা লড়বেন, 24 ঘন্টার পর কিন্তু গোলা বারুদ শেষ হয়ে যাবে। পাকিস্তানকে সাহায্য করার জন্য কিন্তু অনেকগুলো দেশ ছিল, আপনাদের সাহায্য করার জন্য একটাও দেশ নেই। এরপর যেটা হবে, আপনারা যখনই বাংলাদেশ যখনই রিয়াক্ট করবে এবং গোলা বারুদ চালাবে, স্ফুলিঙ্গ কিন্তু জ্বলছে। এই যে বর্ডার ফেন্সিং নিয়ে এই বিডিআর এবং বিএসএফ এর মধ্যে যে গোলাগুলি চলছে, এটা কিন্তু স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ কখন যে বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কারণ ভারতের ধৈর্যের বাঁধ একদম শেষ সীমায় চলে এসছে। এই বদমাইশি দেখতে দেখতে একদম শেষ সীমায় চলে এসছে। আর ভারত আমার মনে হয় না খুব বেশি অপেক্ষা করবে। এবারে যে সৈন্য মোতায়েন হলো না, একদিকে মায়ানমারকে রক্ষা করা মানে গার্ড করা, আর সরবে না, আর সরবে না। আর হচ্ছে কি আপনার বাংলাদেশ এবং চীন, ডোকলাম যে আমাদের এটা ছিল, আর ডেমচুক বলে একটা জায়গা আছে যেখানে নেপাল, ভারত, চীন এই 3টে সংযোগ স্থান হচ্ছে ওই ডেমচুক। ওই ডেমচুকেও গতকালকে রাত্রিবেলা হেলিকপ্টার করে সমস্ত সৈন্য নামানো হয়েছে, যাতে চীন ওখান থেকে না কোনো রকম মানে অ্যাকশন নিতে পারে। কারণ চীন এমনিতে কিছু করছে না এখন, কিন্তু চীনকে ভারত ভরসা করে না। তোমার সঙ্গে কথা হচ্ছে, সব হচ্ছে, কূটনৈতিক কথাবার্তা হচ্ছে, ব্যাকডোর চ্যানেলেও কথাবার্তা হচ্ছে, তোমার জন্য মার্কেট খুলে দেবো, হ্যান ত্যান এই সমস্ত হচ্ছে। এগুলো হচ্ছে কূটনৈতিক পর্যায়ে হচ্ছে। কিন্তু চীনকে বিশ্বাস করা আর সাপকে বিশ্বাস করা কিন্তু দুটোই এক। ফলে চীনকে ভারত সবসময় নজরে নজরে রাখে। এই কারণে ওই ডেমচুকে প্রচুর সৈন্য মোতায়েন হয়েছে, প্রচুর সৈন্য মোতায়েন হয়েছে। এছাড়া বাংলাদেশের ভেতরে এখন একটা যুদ্ধ ভাব, কিন্তু আসল যুদ্ধ যখন হবে তখন কিন্তু কেউ থাকবে না, কাউকে পাওয়া যাবে না। সেটা যদি হয়, এই স্ফুলিঙ্গ যেটা বর্ডার অঞ্চলগুলোতে ছড়াচ্ছে, সেই স্ফুলিঙ্গ যদি বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেয়, তাহলে আপনারা রংপুর এবং রাজশাহী লিখে রেখে দিন।
এবং কতগুলো এই যে আমি যে কথাগুলো বলছি শুধু আমি বলছি না, বাংলা চ্যানেলে একমাত্র আমি বলি। আমাদের এখানে যে অন্যান্য চ্যানেলগুলো রয়েছে, আমি কটা দেখাবো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা, একটা দেখিয়ে দিচ্ছি। তো এরকম আলোচনা কিন্তু প্রতি কটা চ্যানেলে হচ্ছে, প্রতি কটা। আপনারা হিন্দি চ্যানেল দেখেন না, হিন্দি সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন না বলে আপনারা এগুলো জানতে পারেন না। এবার ফেন্সিং ব্যাপারটা কি? এই যে ফেন্সিং হয়, ফেন্সিং কিন্তু সাধারণ ফেন্সিং, কাঁটা তারের ফেন্সিং নয়, এটা ইলেকট্রোম্যাগনিফাইড ফেন্সিং। 100 মিটার ফেন্সিং এর ওজন 35 টন। এবার এমন এমন টেরেন আছে যেখানে এই ফেন্সিং গুলো নিয়ে যেতে প্রচুর অসুবিধে আছে, সেখানে হেলিকপ্টার করে ফেন্সিং গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, নিচে গর্ত করা হচ্ছে, কত ফুট গভীর আমি বলবো না, সেখান থেকে ঢালাই উঠবে। কারণ আপনাদের তো অনেক বুদ্ধিশুদ্ধি আছে, আপনাদের লোকেরা সমস্ত তলা দিয়ে সুড়ঙ্গ হয়ে আসবে, সেই সুড়ঙ্গ যাতে না করতে পারে তার জন্য একেবারে গভীর করে, কতটা গভীর আমি বলবো না, গভীর করে ঢালাইয়ের বেস তৈরি করা হচ্ছে। এবার লোহার তার জাল করে যেমন ঢালাই করা হয়, ঢালাই করা হচ্ছে, ঢালাই করে তার উপরে প্ল্যাটফর্ম করা হচ্ছে। আমি ছবিও দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন, প্ল্যাটফর্ম করে সেই প্ল্যাটফর্মের উপরে এই কাঁটা তারে, ইলেকট্রোম্যাগনিফাইড কাঁটা তারের এইগুলো বসবে। এই কাঁটা তারের আগে কিন্তু আর একটা 10 ফুট আগে একটা কাঁটা তারের বেড়া থাকবে, যেটা নন ইলেকট্রিফাইড। যদি ওটাকে ক্রস করে এখানে এসে ঢোকার চেষ্টা করে, মৃত্যু তার অবধারিত। 440 ভোল্ট অলওয়েজ চলবে, মৃত্যু তার অবধারিত। এইবার ধরুন যে সমস্ত টেরেন গুলো আছে, যেমন আছে আপনার জল, যে সমস্ত অঞ্চলে আছে, যে সমস্ত জায়গায় আপনার কাদা মাটি আছে, সুন্দরবন আছে, সেই সমস্ত জায়গায় ভিন্ন পদ্ধতি ধরা হচ্ছে। মানে ভিন্ন পদ্ধতি মানে আপনি ঢুকতে পারবেন না, ওই অঞ্চলটা পশুদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, কাটা পথ দিয়ে, কাঁটাতার দিয়ে পশুদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, তারা যাতে না মরে। আর এদিকে পুরো মাইন বিছানো থাকবে, পুরোটা মাইন বিছানো থাকবে, আপনি যেখানে পা দেবেন সেখানে উড়ে যাবেন। সবে তো মৃত্যু শুরু হয়েছে, 2-4টে চোরাচালানদার মৃত্যু শুরু হয়েছে। এবার যারা যারা এখানে ঢোকার চেষ্টা করবে তারা গুলি খেয়েই মরবে। আর যদি এই গোলাগুলি চলতে থাকে বিএসএফ এবং বিজিবির মধ্যে, তাহলে পরে এই স্ফুলিঙ্গ কিন্তু বারুদের স্তূপে আগুন লাগাবে। আর বারুদের স্তূপে যদি আগুন লাগে তাহলে পরে আপনার রাজশাহী থেকে আপনার রংপুর দুটোই কিন্তু হাতছাড়া হয়ে যাবে। চট্টগ্রাম কি হবে আমি সেই খবর এখনো পর্যন্ত জানি না। কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর বৈঠক হবে, বিশেষ প্যাকেজ চাইছে। অর্থনৈতিক অবস্থা, বাংলার যে অর্থনৈতিক অবস্থা মমতা ব্যানার্জি করে দিয়ে গেছেন তা একদম ভিকিরি করে দিয়ে গেছেন। এখন 8 লাখ কোটি টাকা মতো দেনা হয়েছে। এখন উন্নয়ন প্রকল্পে কোনো খরচা তখন হতো না, সমস্ত দান ধ্যান, এই সমস্ত মেলা উৎসব এইসবে করতো, খরচা হতো। এই খরচাগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, দান ধ্যান উৎসব সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার আয় কি করে বাড়ানো যায়, আর সরকারের ওই কেন্দ্র সরকারের ধারটা কি করে ওটাকে ওয়াইপ আউট করা যায় তার জন্য কথাবার্তা হচ্ছে। তার পাশাপাশি রয়েছে বাংলাদেশ, ভারত এবং তার যুদ্ধ পর্যায়ে। প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেরে শুভেন্দু অধিকারী এদিকে যেমন মুভ করবেন, ওদিকে ইস্টার্ন কমান্ড জিওসিএনসি ওখানে পৌঁছে গেছেন, তিনিও গিয়ে সমস্ত কাজকর্ম করবেন। এখন এই ঘটনা কিন্তু ধীরে ধীরে বাড়বে
আপনারা কখনোই মনে করবেন না যে এটা শেখ হাসিনাকে ফেরানোর লড়াই। এটা ভারতের শান্তি এবং অখণ্ডতার লড়াই, যেটা ঢুকে ভারতবর্ষ রাজাঘাটদের শেষ করবে।